শিবির তো বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় ছাত্র সংগঠন এবং তারা প্রকাশ্যে নির্বাচনের মাধ্যমে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে একচেটিয়া বিজয় লাভ করছে। ছাত্রদল তাদের কাছে পাত্তাই পাচ্ছে না। একটা বিশ্ববিদ্যালয় নির্বাচনও তারা কাছাকাছিও যেতে পারে নাই। তাহলে শিবির গুপ্ত হলো কি করে? শিবিরই তো সবচেয়ে প্রকাশ্য সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশে। তারা প্রকাশ্য ঘোষণা দিয়ে তারা রাজনীতি করেছে এবং এখনো করছে। জনগণের ওই বিরোধী দলের বক্তব্যের দিকে একটু মনোযোগ বেশি থাকে। এটা হলো মানুষের একটা হিউম্যান চিরাচরিত একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, তো যার ফলে তাদের কথাবার্তা, ইভেন কি সরকারি দলের এমপিদেরও বক্তব্য অনেক সময় এরকম যে না, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের মানে দেখলাম যে অনেকেই ভক্ত সরকারি দলের এমপিরা জামাতরে তুলোধুনো করলো, দেখলাম জামাতের আমিরের খুব প্রশংসা করে তাদের বক্তব্য শুরু করে। ভালো, তো সব মিলে জিলে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তারা বিএনপি এসে সংসদে যে আইন পাশ করলো সেখানেও সেই আইনটাও পাশ হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধই থাকছে আর জামাতকে এখন একদম নির্মূল করে দেওয়া হবে। বাস, তাহলে আর কি বাংলাদেশে জামাত, আওয়ামী লীগের বিএনপি, তিন দলের জামাত আর আওয়ামী লীগ না থাকলে আর কে থাকছে বিএনপি ছাড়া? তো ওই সেই যে বাকশালী চিন্তা ভাবনা, এইগুলো সেই ভূত আইসা এই উত্তরবঙ্গ থেকে শুরু হয়েছে, ঠাকুরগাঁও থেকে। হ্যাঁ, ওই ভূতটা ওদিক থেকে কেমনে জানো মাথায় ঢুকছে, ঢুকে এখন এখানে এসে কালকে একটা দলের একটা তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সেখানে তাদের অঙ্গ সংগঠনের একটা যৌথ মিটিং এর পরে সাংবাদিকদের সামনে ঠান্ডা মাথায় উনি যেভাবে কথাটা বললেন, এটা মনে হলো যেন তাদের দলীয় একটা সিদ্ধান্ত। বাহ, ভালো। এজন্য দেখা যাক জনগণ এখন এটা কিভাবে গ্রহণ করে। জনগণ এটাকে ওয়েলকাম জানে, বিএনপির দলীয় কর্মীরা তো ওয়েলকাম জানিয়েছেনই। এখন জনসাধারণ মানুষ যারা আছে তারাও যদি এটা ওয়েলকাম জানায়, দরকার নেই জামাতের রাজনীতি করা এদেশে। জনগণ যদি না চায় তাহলে জামাত কেন রাজনীতি করবে এদেশে? অবশ্যই তাকে নির্মূল করা উচিত। এই যে ঘাতক দালান নির্মূল কমিটি করা হয়েছিল, শাহরিয়ার আর মুনতাসির মামুনরা করছিল এই জামাতকে নিধনের জন্য। তারপরে তাদেরকে একসময় রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ, অনেক কিছু করা হয়েছে। যখন আগস্টের আন্দোলনের আগে আগে জামাতকে নিষিদ্ধ করা হলো, এটাতে স্পষ্টই হয়ে গেল যে জুলাই আন্দোলনটা আসলে মূল ব্যাকড বাই জামাত। এটা স্পষ্ট তৎকালীন সরকারের গোয়েন্দা রিপোর্ট এবং সরকারেরও। বিএনপি তো কোনো নিষিদ্ধ করলো না, ছাত্র দল, জাতীয়তাবাদী দল, কোন দল কি কোনো নিষিদ্ধ করলো না। নিষিদ্ধ করলো কাকে? জামাত এবং শিবিরকে। কারণ তারা জানে এদেরকে যদি থামানো যায় তাহলে জুলাই আন্দোলন থেমে যাবে আর আওয়ামী লীগের পতনটা রক্ষা হবে। কারণ বিএনপি কে তো আর নিষিদ্ধ করলো না বা এই নিয়ে কথাও হলো না। অবশ্য যদিও এই ফখরুল ইসলাম সাহেবই ওই আন্দোলনের সময় বলেছিল যে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বা সরকার এই ধরনের কোন আন্দোলনের মধ্যে আমরা নাই, যার ফলে তাদেরকে নিষিদ্ধ করার প্রশ্ন ওঠে না। তাহলে প্রশ্ন কাকে? প্রশ্ন জামাত শিবিরকে। কারণ তাদের সারা বাংলাদেশের জামাত শিবিরের আন্দোলনে সরকার যেভাবে কাঁপুনি উঠে গেছিল, নিষিদ্ধ করা সারা মানে লাস্ট মুহূর্তে এটাই ছিল তাদের হাতে একটাই অস্ত্র, জামাতকে নিষিদ্ধ করে তো করেছিল। জানি না তাতে জামাত কি নিষিদ্ধ হলো কিনা আর আওয়ামী লীগ ক্ষমতা থাকলে তো এখন দেখাই যাচ্ছে। যাই হোক, এবার আসেন তাহলে সেই জামাতকে নিষিদ্ধ করবেন বা তাদের রাজনীতি করতে দিবেন না। সারা দেশেও বিশ্ববিদ্যালয়গুলোতেও ওই ছাত্রদল তারাও এখন বিভিন্নভাবে কথা বলছে। বলা হচ্ছে শিবির নাকি গুপ্ত রাজনীতি করে, জামাত গুপ্ত রাজনীতি করে। আচ্ছা, গুপ্ত রাজনীতি বলতে কি মিন করে? গুপ্ত তো আপনার একটা রাষ্ট্রেও কিন্তু প্রশাসনের ভিতরে দুইটা অংশ থাকে। একটা প্রশাসন থাকে ওপেন, আরেকটা প্রশাসনের আরেকটা অংশই কিন্তু গোপনে প্রশাসন রাষ্ট্র পরিচালনার কাজে সহযোগিতা করে, যাদেরকে আমরা গোয়েন্দা বলে থাকি। তারা পরিচয় গোপন রেখেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করেন, তারাও গুপ্ত ওই দৃষ্টিতে। রাষ্ট্র পরিচালনায় গোপন। আচ্ছা, বিদেশে যদি আপনি আন্তর্জাতিকভাবে দেখেন যে আমেরিকার সিআইএ, মোসাদ বা বিভিন্ন দেশের আপনার তাদের বাহিনী, গোয়েন্দা বাহিনীর সদস্য, ইভেন কি রাজনৈতিক ব্যক্তিদের ভিতরেও তারা বিভিন্ন দেশে তাদের প্রতিনিধি কাজ করে গোপনে, আচ্ছা তাও গুপ্ত বুঝলাম। এগুলো সব এখন অবৈধ। আর এই সরকারের মধ্যে তো কোনো গুপ্ত কিছু ছিল না। তো আপনাদের আলোচনায় ইতিমধ্যে আসছে যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তিনি অন্তর্বর্তী সরকারে ছিলেন, তখন গুপ্ত হিসেবে ওই সরকারে থেকেই নির্বাচনে কারচুপি ইঞ্জিনিয়ারিং করে সুন্দর মতো দলকে ক্ষমতায় নিয়ে এসে
উনি সরকারের সর্বোচ্চ দ্বিতীয় চেয়ারটায় উনি বসে গেছেন। তারপরে তৃতীয় সর্বোচ্চ চেয়ারটায় হলো আইনমন্ত্রী, তিনি বসে আছেন, যিনি গত সরকারের একজন আইনমন্ত্রীর পদম বলা যায়, অ্যাটর্নি জেনারেল আইনমন্ত্রী প্রায় কাছাকাছি একটা কাজ, সেখানেও তিনি ছিলেন। এগুলোকে গুপ্ত বলা যাবে না, যাই হোক বললাম না, এগুলো অসুবিধা নাই, আমি এগুলো গুপ্ত বলবো না। আর ওই যে সুবর্ণা ঠাকুর, তারপরে মাধবী মার্মা, এদের এই যে এমপি আওয়ামী লীগ থেকে আসা, এদের কাউকে গুপ্ত বলবো না। এখন যে এনসিপিতে যুব দলের এক নেতা আসলো, সেও আবার বিএনপির গুপ্ত হয়ে আসছে কিনা এগুলো বলা যাবে না, ওগুলো বলবো না। আমার কথা হলো যে শিবির গুপ্ত রাজনীতি হলো কি করে? শিবির তো বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় ছাত্র সংগঠন, এবং তারা প্রকাশ্যে নির্বাচনের মাধ্যমে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে একচেটিয়া বিজয় লাভ করছে। ছাত্রদল তাদের কাছে পাত্তাই পাচ্ছে না। একটা বিশ্ববিদ্যালয় নির্বাচনও তারা কাছাকাছিও যেতে পারে নাই। তাহলে শিবির গুপ্ত হলো কি করে? শিবিরই তো সবচেয়ে প্রকাশ্য, সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশে। তারা প্রকাশ্য ঘোষণা দিয়ে তারা রাজনীতি করেছে এবং এখনো করছে। যেগুলো বিশ্ববিদ্যালয় নির্বাচন হয় নাই সেগুলো নির্বাচন দেন। আর একটা বিশ্ববিদ্যালয়ের শিবির ছাড়া অন্য কোন ছাত্র সংগঠনের এই মুহূর্তের আত্মবিশ্বাস সবাই হারাই ফেলছে। ছাত্র ইউনিয়নের এত লাফাঝাপা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়, সব শেষ। এটা ছাত্র ইউনিয়নের বা বসু তো আত্মহত্যা করতে গেছিল কয়েকদিন আগে, কারণ আর রাজনীতি করে লাভ নাই। চিন্তা করছে যে ওরা কি করবে। এবং ছাত্র ইউনিয়ন থেকে আসা এরাই হলো বিভিন্ন আওয়ামী লীগ আর বিএনপিতে এরা গুপ্ত হিসেবে ছাত্র ইউনিয়ন থেকে আসে এরা রাজনীতি করে। তো সুতরাং শিবির গুপ্ত রাজনীতি করে নাই, আমি দেখছি না। তারা বরং এখন বাংলাদেশ সবচেয়ে বড় ছাত্র সংগঠন, সেই সংগঠনে তারা বহু প্রমাণ আছে। তার মধ্যে অন্যতম প্রমাণ হলো ছাত্র সংসদ নির্বাচনে তারা সব জায়গায় নির্বাচিত হয়ে আছে এবং তাদের ভূমিধস বিজয় হচ্ছে, তাদের কাছাকাছি কেউ আসতেছে না। এখন প্রশ্ন হলো, এই যে চট্টগ্রামে ছাত্র শিবিরের পায়ের গোড়ালি কেটে ফেললো, তার আগে শুরুটা হলো বেসিক্যালি বগুড়ায় সরকার প্রধানের গুপ্ত নিয়ে হঠাৎ করেই, বলা নাই কওয়া নাই, হঠাৎ করে গুপ্ত নিয়ে একটা বক্তব্য দিলেন, যেটা অনেকদিন ধরে এই ধরনের কোনো আলোচনা নাই। সেখান থেকে চট্টগ্রামী শিবিরের পায়ের রক্ষাটা, তারপরে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নেতাদের উপরে হামলা করা, এবং একটা থানার ভিতরে পুলিশের সামনে যেভাবে মব করে এই যে শিবিরের নেতৃবৃন্দ বা ডাকসু নেতৃবৃন্দের উপর যেভাবে হামলা করা হলো, শিবির কি ছাত্র দলের চেয়ে ছোট সংগঠন? এই ধরনের হামলা প্রতিহত করার ক্ষমতা শিবিরের নেই? আছে। তাহলে আজকে পুলিশ যখন নীরব রইল ছাত্র দলের হামলার সময়, কারণ ছাত্র দল শিবিরের নেতারা গেছিল সেদিন জিডি করার জন্য, আইন আশ্রয়ের জন্য, সেই সুযোগ পেয়ে তাদের উপরে তোমরা হামলা করলা ওট পেতে থেকে। শিবির যদি আবার কখনো এরকম হামলা করে কথার কথা প্রতিশোধ নেয়, পুলিশ কি তখন নীরব থাকবে এরকম ওই দিনকার মতো? নাকি পুলিশকে সেদিন হামলা করতে? আসলে আমরা এগুলো কোনোটাই চাই না। আমাদের যেটা সন্দেহ, এই ছাত্রদল ছাত্র শিবিরের হঠাৎ করে আমি বলবো রাজনৈতিক মাঠ ময়দান উত্তপ্ত করা, ফখরুল ইসলাম সাহেবের এই ধরনের বক্তব্য দেওয়া, জামাত নির্মূল, এবার তারপরে হলো আমি কিছু সবগুলো বক্তব্যের মূল জুলাই সনদ গণভোটের বাস্তবায়ন থেকে দৃষ্টিকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য সূক্ষ্ম একটা পরিকল্পনা, যেটা রানা প্লাজায় দেখছিলাম, সেই রেশমা কাহিনী, যেটা কয়দিন আগে আইন মন্ত্রণালয়ের নথিতে পাওয়া গেছে, ওটা একটা নাটক ছিল। ঠিক এইরকম এই বিভিন্ন সময় ন্যারেটিভ তৈরি করে সরকারের ব্যর্থতাকে অন্যত্র সরানোর জন্য, জনগণের দৃষ্টি সরানোর জন্য বিরোধী দলের উপরে এই ধরনের একটা মনস্তাত্ত্বিক আক্রমণ শুরু করেছে, যেটার অর্থ হলো যেন বিরোধী দল এখন তাদেরকে এটা ঠেকানোর জন্য ব্যস্ত থাকবে, যাতে জনগণ ভুলে যায় যে জুলাই সনদ এবং গণভোটের বাস্তবায়ন না হয়, সংবিধান সংস্কার না হয়। আমার মনে হয় সরকারের এই ধরনের ন্যারেটিভের পরিকল্পনা খুব শীঘ্রই ভেস্তে যাবে। ধন্যবাদ।